আসসালামু আলাইকুম সবাইকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ফাইনাল রিভিশন ক্লাস বাংলা অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট উপযোগী বেশ কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এবং এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব, যেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য আমাদের একটা রিভিশন অংশ হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে, সে যেন ড্যাশ মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অপরিচিতা গল্পের এই লাইনের শূন্য স্থানে বসবে কি বসবে? দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লাস্ট যে ইয়ারে পরীক্ষা হয়েছিল সে সময় কিন্তু রিটেনও ছিল, মাত্র 8টা এমসিকিউ ছিল, বাট এবার এমসিকিউ কিন্তু 32টা করে থাকবে। তো দেখা যাচ্ছে জগন্নাথে যখন অনেক আগে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা হতো তখন কিন্তু এই টাইপের প্রশ্ন জগন্নাথে আসতো। তো এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদেরকে অবশ্যই গল্প কবিতার লাইনগুলো আরেকবার পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে হবে। তো সে যেন ড্যাশ মতো, কিসের মতো ছিল? অপরিচিতা গল্পে কিসের মতো বলা হয়েছিল? তারাময়ী রাত্রির মতো। কিসের মতো? তারাময়ী রাত্রির মতো। কোন প্রেক্ষাপটে ঘটনাটা ছিল চলো আমরা একটু দেখি। দেখো, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। কখন বলেছিল? যখন ওই যে কল্যাণীর শব্দটা শুনেছিল, জায়গা আছে, এই গাড়িতে জায়গা আছে, এই যে জায়গা আছে শব্দটা তার কাছে কি হয়েছিল? গলার স্বরটা তার কাছে একটা চির সত্য হিসাবে কল্পনা করা হয়েছিল। সে কিন্তু আসলে তখন জানতো না ওটা কল্যাণী, সে কিন্তু পরে জানতে পেরেছে। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মধ্যে মনে হয় কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে একটি হৃদয়ের রূপ দেখিতে লাগলাম। এই যে চরণটা হলুদ মার্ক করা আছে, এখান থেকেও কিন্তু জগন্নাথে একবার শূন্যস্থান টাইপের প্রশ্ন এসেছে। যেমন, সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে কি ধরিতে পারা যায় না। ওঘো সুর, ওঘো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ। এই লাইন থেকেও কিন্তু একবার শূন্যস্থান প্রশ্ন এসেছে। অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কমলতায় এতটুকু দাগ পড়ে না। অপরিচিতা থেকে প্রশ্ন আসবে এতটুকু আশা করা যায়। তো অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আমরা এখন দেখবো, যে তথ্যগুলো আমাদের রিভিশন অংশ হিসাবে কাজে দিবে। দেখো, আমরা অপরিচিতাতে পড়েছিলাম অনুপমের বাবার পেশা কি ছিল? তিনি উকিল ছিল। ছুটিতে হরিশ এসেছে কলকাতায়। হরিশ কোথায় এসেছে? কলকাতায় এসেছে। মেয়ের বয়স কত ছিল? 15 শুনিয়া কি হয়েছিল? মামার মন ভার হয়েছিল। বিশেষ কাজে মামা একবার কোন পর্যন্ত গেছিলেন? কোন্নগর পর্যন্ত। শম্ভুনাথের চেহারা চোখে পড়ার মতো। শম্ভুনাথের চেহারা, শম্ভুনাথ বাবুর শীতহাস্যে বন্ধুটা পেশায় কি ছিল? উকিল। ওই যে বিয়ের সময় যে বন্ধুর কথা বলা আছে, যে একটু হাসি মুখে গদগদ হয়ে অনুপমদেরকে স্বাগত জানাচ্ছিল, অনুপমের মামাদেরকে, বরযাত্রীদেরকে, তার কথা বলা হয়েছে। বিয়ে করবে না পণ করেছে কে? কল্যাণী। কল্যাণীর বাবার পেশায় কি ছিল? ডাক্তার। অনুপমের আসল অভিভাবক তার মামা। মামা সর্বদা নিজেকে কি করেন? চালাক মনে করেন। অপরিচিতা গল্পের কথক কে ছিল? অনুপম নিজে। গল্পের রসিক মানুষ ছিল হরিশ। গল্পের বিশেষ দিক ছিল নারীর ব্যক্তিত্বের জাগরণ। অনুপমের শিক্ষাগত যোগ্যতা ছিল সে এমএ পাস। অনুপমের পিস্তুত ভাই ছিল বিনু। নিতান্ত ভালো মানুষ বলা হয়েছে অনুপমের শ্বশুর। অনুপমের শ্বশুর কোন সময় বলা হয়েছে? ওই যে নিতান্ত ভালো মানুষ বিদায় কি করেছিলেন? তাদেরকে খাইতেও দিয়েছিলেন বরযাত্রীদেরকে, বিয়ের শেষের যে প্রসঙ্গটা। অর্থাৎ বিয়ে তো হয় নাই, কিন্তু বরযাত্রীদের যে খেতে দেওয়ার যে প্রসঙ্গ আছে সেখানে কিন্তু এই কথাটা বলা আছে। ভিতরে মা আর বাহিরে আছেন মামা। কার কথা বলা হয়েছে? অনুপমের কথা। অনুপমের কে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু এখানে বাহিরে মামা আর ভিতরে মা বলতে কি তার জীবনের যত সিদ্ধান্ত সব কিন্তু তার মা আর মামাই নেন। বিনু দাদার কথা কি অত্যন্ত আট। শম্ভুনাথ বাবু কি ছিল? নির্জীব ছিল। মামা হরিশকে পেলে কি ছাড়তে চায় না। শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে মামা গেলেন না। সরস শোষণার গুণ আছে হরিশের। কল্যাণী কানপুর স্টেশনে নেমে গেল। স্টেশনে ক্যামেরা ফেলে রেখে অনুপমের ট্রেনে উঠে অনুপম তার ইতিহাস লিখতে চেয়েছে ছোট করে। পণ্ডিত মশাই অনুপমকে বলতেন মাকাল ফল। অনুপমের বন্ধুর নাম হরিশ। গল্পে উল্লেখিত দ্বীপ ছিল আন্দামান দ্বীপ। অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রকৃতিগত দিক থেকে অনুপম ছিল ব্যক্তিত্বহীন পুরুষ। অনুপমের মতে অনুপম সৎপাত্র, কন্যার পিতা তা স্বীকার করবেন। তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে গর্ব করে। মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন। হরিশ কানপুরে কাজ করত। ইয়ারিং আনা হয়েছিল বিলাত থেকে। বিনুদা চমৎকারকে বলতেন চলন সই। আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। কন্যাকে আশীর্বাদ বানানে দীর্ঘই হবে। আশীর্বাদ করতে যায় বিনুদা, তাহার বিনয়টা অজস্র নয়। কার বিনয়ের কথা বলা আছে? শম্ভুনাথ
সেনের বিনয়ের কথা বলা আছে। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটা শম্ভুনাথের অনুপম মামাকে ভাগ্য দেবতার প্রধান বা এজেন্ট বলতো। মাতৃ আজ্ঞা বলতে, কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমিকে বোঝানো হয়েছিল। গজাননের মায়ের নাম ছিল অন্নপূর্ণা। গল্পের নায়িকা কল্যাণী ছিল বুদ্ধিমতী, মেধাবী, শিক্ষিত। এককালে শম্ভুনাথের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী হচ্ছে হিন্দুদের ধন সম্পত্তির দেবী। বিনু দাদার রুচি ও দক্ষতার উপরে অনুপমের সোলান আস্থা আছে। অনুপম নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই রূপে কল্পনা করেছেন। দেবী দুর্গার দুই পুত্র, অগ্রজ গণেশ, অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কেই বোঝানো হয়েছে। ব্যঙ্গার্থে প্রয়োগ, এটা কি করা হয়েছে, ব্যঙ্গ করে বলা হয়েছে। শম্ভুনাথ বাবুর ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা নেই। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী ছিল ফল্গু। গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কল্যাণী। বাপের বড় আদরের মেয়ে ছিল কল্যাণী। মামা প্রতিজ্ঞা করেছেন কি কারোর কাছে ঠকিবেন না। অনুপমের বিয়ে ভেঙে যায় মামার হীন ব্যবহারের কারণে। মামার নিষেধ অমান্য করিয়ে অনুপম কোথায় এসেছিল, কানপুর এসেছিল কল্যাণীর সাথে দেখা করতে। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থানকে অনুপম দক্ষ যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন। বিয়ের আসরে মামা অনুপমের সামনে অবস্থান করেছিলেন কি মূর্তিমতী মাতৃ আজ্ঞা রূপে। অনুপমের কাছে টিকিট ছিল কোন ক্লাসের, ফার্স্ট ক্লাসের। পরীক্ষা করার জন্য শেখরা নিয়েছিলেন কি মকরমুখ বালা। অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে কি ব্যবহার করতে চান, বাধা হুক্কা। গল্পে উল্লেখ আছে কি শিমুল, বকুল, রজনীগন্ধা ফুল। শম্ভুনাথের বন্ধু না থাকলে কি বিবাহ গোড়াতেই নষ্ট হতো। কোন বন্ধু, ওই যে উকিল বন্ধু ছিল। রেলের কামরায় দুটি বেঞ্চ রিজার্ভ করা ইংরেজ জেনারেল সাহেবের জন্য। কল্যাণীর যাত্রী ছিল সেকেন্ড ক্লাসের, অনুপম যাত্রী ছিল ফার্স্ট ক্লাসের। অনুপম নিজের চোখে পাত্রী দেখার কথা বলতে পারলেন না, সাহস নেই বলে। স্টেশনে কল্যাণীকে নিতে এসেছিল হিন্দুস্তানি চাকর। কল্যাণীর নাম শুনে চমকে উঠেছিল অনুপম আত্মার মা। শম্ভুনাথ বাবু কি বংশমর্যাদা রক্ষায় পশ্চিমে বাস করতেন। মামার সঙ্গে মা পাত্রীদের দুরবস্থার কথা ভেবে হেসেছিলেন একযোগে। মামা অনুপমের সংসারে গর্বের সামগ্রী বা আশ্চর্য পাকা লোক ছিল বলেই কি একটা গর্বের সামগ্রী। অনুপম বিবাহ বাড়িতে ঢুকে কে খুশি হয় নাই, মামা খুশি হয় নাই। অনুপম প্রস্তুত হয়ে আছে কিভাবে, অন্তপুরের শাসনে চলার মতো করে। অপরিচিতা গল্প প্রথম প্রকাশিত হয় কি প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কোন সংখ্যায়, কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলন গল্প সপ্তকে, আর পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটি শীর্ষ মুহূর্ত। আশা করি গল্পের অপরিচিতার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে আমাদের কিন্তু রিভিশন হয়ে গেছে। এই টপিকগুলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের খুবই দরকার পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্নে যাই আমরা। রেখাচিত্র কোন জাতীয় রচনা? প্রশ্নটা এসেছে লেখক পরিচিতি থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে। তো কোন লেখক পরিচিতি এসেছে, এটা কি মানব কল্যাণ। মানব কল্যাণের লেখক, মানব কল্যাণের লেখক কে ছিলেন? মানব কল্যাণের লেখক ছিলেন কেন? আবুল ফজল। আবুল ফজল। তো মানব কল্যাণ নেওয়া হয়েছিল কোন গ্রন্থ থেকে? মানবতন্ত্র থেকে। এই আবুল ফজলের একটা প্রশ্ন বারবার আসে, উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চট্টগ্রামের সাতকানিয়া। কোথায়? চট্টগ্রামের সাতকানিয়া। তো ওনার রেখাচিত্র কি ছিল? কাব্য, নাটক, উপন্যাস, দিনলিপি। কি ছিল? দিনলিপি। দিনলিপি। এখন আমরা ওনার সম্পর্কে একটু তথ্য দেখি। দেখুন, আবুল ফজলের জন্ম 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই চট্টগ্রামের সাতকানিয়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন তিনি। সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক ও প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমাধিখ্যাত। ছাত্র জীবনেই তিনি কোন আন্দোলনে যুক্ত হয়েছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলনে। অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন কি মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। তার প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টির পরিচয় বিধৃত। আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে কি আছে? উপন্যাসগুলো কি ছিল? চৌচির, রাঙাপ্রভা। তার গল্পগ্রন্থ কি ছিল? মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। প্রবন্ধের মধ্যে ছিল সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি জীবন, সমাজ, সাহিত্য, রাষ্ট্র। এই মানবতন্ত্র, মানবতন্ত্র থেকে কি করা হয়েছে? মানব কল্যাণ নেওয়া হয়েছে। 21 মানে মাথা নত না করা। আর দিনলিপি ছিল কি? দুর্দিনের যাত্রী, দুর্দিনের দিনলিপি আর রেখাচিত্র, যেটা আমরা মাত্র দেখলাম। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বসন্ত বন্দনা কণ্ঠে শোনানোর মিনতি করেছেন কে? প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের কবিতা অংশ থেকে। কোন অংশ থেকে? কবিতা অংশ থেকে। তো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তাহারই পড়ে মনে। তাহারই পড়ে মনে। তো তাহারই পড়ে মনে এই কবিতাটা কিন্তু আমাদের কেমন কবিতা ছিল? সংলাপধর্মী কবিতা। কেমন কবিতা? সংলাপধর্মী কবিতা। তো এই সংলাপ কার মধ্যে ছিল? একজন ছিল কবি
আর একজন ছিল কে? কবি ভক্ত। আমরা দেখি যে কবি একটা প্রশ্ন করলে কবি ভক্ত উত্তর দেয়, আবার কবি ভক্ত প্রশ্ন করে কবি উত্তর দেয়, এভাবেই দুইজনের কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু কবিতার কাহিনী এগিয়ে চলেছে। এই কবিতাকে কিন্তু আর একটা বিষয় বলা হয়েছে, সেটা কি? এটা ছিল কি? নাটকীয় গুণ সম্পূর্ণ। কি ছিল? নাটকীয় গুণ সম্পূর্ণ। নাটকীয় গুণ সম্পূর্ণ। এটা প্রকাশিত হয়েছিল কোথায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী। তো এই বসন্ত বন্দনা শুনতে চেয়েছিল কে, বা কবিতাটা কার লেখা ছিল? কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল নাকি সুকান্ত ভট্টাচার্য? কার লেখা ছিল? সুফিয়া কামালের লেখা ছিল। সুফিয়া কামাল। তো চলো আমরা সুফিয়া কামাল সম্পর্কে কিছু তথ্য দেখি। দেখো, সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম ছিল কোথায়? বরিশালে। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, একটা হচ্ছে জন্মস্থান আর একটা হচ্ছে পিতার বাড়ি কোথায় ছিল, দুইটা তথ্য দেখতে হবে। কিন্তু সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষা সুযোগ পাননি। কেন সুযোগ পাননি? কারণ ওনার যখন জন্ম ছিল ওই সময় নারীদেরকে আসলে ওইভাবে লেখাপড়া করার সুযোগ দেওয়া হতো না, এই জন্য আসলে উনি সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসাবেই বরণীয় হননি, কি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তাকে কি বলা হয়েছে? জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদার্ত পৃথিবী। এই অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কবি। এছাড়া তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি তিনি লিখেছেন। তিনি কি কি পদক পেয়েছিলেন? দেখো, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোনটি তদ্ভব শব্দ নয়? দেখো, যতগুলো পরীক্ষা হচ্ছে কম বেশি সব কিছুতেই কিন্তু কোন ভাষার শব্দ, এই প্রশ্ন কিন্তু এসেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিশ্র শব্দ কয়েক জায়গায় এসেছে, আরবি ফার্সি এসেছে। এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো আমাদের অবশ্যই সমাধান করে যেতে হবে জগন্নাথের পরীক্ষার আগে। তো তদ্ভব ভাষার শব্দ নয় কোনটি? ছাতা তদ্ভব ভাষার শব্দ, বন তদ্ভব ভাষার শব্দ, রাখাল তদ্ভব ভাষার শব্দ। কিন্তু এই নদী, নদী শব্দটা কি? নদী কি সংস্কৃত বা তৎসম শব্দ? সংস্কৃত বা তৎসম, তৎসম শব্দ। তো চলো আমরা একটু তৎসম শব্দ নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমরা তদ্ভব দেখব। দেখো, তৎসম শব্দ, যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ। তৎ অর্থ সংস্কৃত, সমান সম অর্থ সমান, অর্থাৎ তৎসম কথাটির অর্থ সংস্কৃতের সমান। কোন শব্দগুলো? যেমন জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, মৃত্যু, বৃক্ষ, লতা, নারী, পুরুষ, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ ইত্যাদি। এখন আমরা কয়েকটা নিয়ম জানবো, যে নিয়মগুলো দ্বারা আমরা খুব সহজে তৎসম শব্দগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তো প্রথম নিয়ম যেটা বলা হয়েছে, দেখো, মূর্ধন্যযুক্ত সকল শব্দই তৎসম শব্দ, যেমন কর্ণ, স্বর্ণ, কারণ, মণি, বণিক, বীণা ইত্যাদি। বিসর্গযুক্ত শব্দ এবং বিসর্গ সন্ধিসাধিত শব্দগুলো তৎসম শব্দ, যেমন দুঃখ, প্রাতকাল, দুঃশাসন, দুঃসাহস, মনোকষ্ট, মনোক্ষুণ্ণ, শিরোপীড়া, পরিষ্কার, আবিষ্কার, তিরস্কার, পুরস্কার ইত্যাদি। দীর্ঘ, রস্যু, ঋ এই তিনটা বর্ণের, এখানে রস্যু হবে না, দীর্ঘ হবে, দীর্ঘি, দীর্ঘ, ঋ এই তিনটা বর্ণের কার চিহ্নযুক্ত সব শব্দই কি তৎসম শব্দ, যেমন ঈর্ষা, উষা, ঋণ, জয়ী, পূর্ণ, তৃণ ইত্যাদি। পরবর্তী নিয়মে দেখি আমরা, যেসব শব্দের পূর্বে সংস্কৃত বৃষ্টি উপসর্গ যুক্ত থাকবে সেগুলো তৎসম ভাষার শব্দ। দেখো, 4টা উপসর্গ সংস্কৃত আছে, বাংলা আছে। এখন আসলে আমরা পরীক্ষায় কিভাবে বুঝবো যে কোনটা কি? এখন দেখতে হবে শব্দটা যদি বাংলা ভাষার থাকে তাহলে উপসর্গটা বাংলা, শব্দটা যদি সংস্কৃত থাকে তাহলে উপসর্গটা কি সংস্কৃত। এখন দেখো, প্র উপসর্গ দিয়ে কি কি শব্দ আছে? প্রকার, প্রচার ইত্যাদি। পরা দিয়ে পরাজয়, পরাক্রম, অপদি অপমান, সম দিয়ে সংবাদ, এই সবগুলো কি তৎসম ভাষার শব্দ। উপমান, উপমিত, রূপক কর্মধারায় সমস্যাদিত শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তৎসম ভাষার শব্দ হয়। মহাকাশ ও হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলি তৎসম শব্দ। ক্ষীয় আর হজক ম যেটা আছে এই যুক্ত সকল শব্দ কি তৎসম শব্দ। খণ্ডত্বযুক্ত শব্দ তৎসম শব্দ। 10 দিক সম্পর্কিত শব্দ তৎসম। বহুবচন সম্পর্কিত শব্দ তৎসম, যেমন বিন্দু, গণ, বর্গ, মণ্ডলী, রাজি, পুঞ্জ। এখন আমরা দেখব অর্ধ তৎসম। এতক্ষণ আমরা তৎসম দেখেছিলাম। দেখো, যেসব সংস্কৃত শব্দ বাংলা এসে বাঙালির উচ্চারণে কিছুটা পরিবর্তন ও বিকৃতি করেছে সেগুলোকে কি বলা হয়? অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন অগ্রহায়ণ ছিল তৎসমে, তারপরে অর্ধ তৎসমে এসে অগ্রহায়ণ হয়ে গেছে। ইচ্ছা থেকে ইচ্ছে হয়ে গেছে, কীর্তন থেকে কেত্তন হয়ে গেছে, কবিরাজ থেকে কবরেজ, গৃহিণী থেকে গিন্নি, গৃহস্থ থেকে গেরস্থ, চিত্র থেকে চিত্তির, অস্ত্র থেকে অন্তর, আদিক্ষতা থেকে আদিক্ষেতা, কৃষ্ণ থেকে কেষ্ট, ক্ষুধা থেকে খিদে, গ্রাম থেকে গেরাম, ঘৃণা থেকে ঘেন্না, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না,
পুত্র থেকে পুত্তর, তন্ত্র থেকে তন্তুর, ভাদ্যর, এই উদাহরণগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। যেমন সূর্য থেকে সূর্যি, মন্ত্র থেকে মন্তর, বিষ্ণু থেকে বিষ্ণু, মিথ্যা থেকে মিশা, রাত্রি থেকে রাত্রির ইত্যাদি। এখন আমরা দেখব তদ্ভব শব্দ, যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে, তাদের কি বলা হয়? তদ্ভব শব্দ বলা হয়। কি বলা হয়? তদ্ভব শব্দ। কি বলা হয়? তদ্ভব শব্দ। দেখো তদ্ভব কোনগুলো তাহলে? এই যে কানু, ধাম, মাছ, কাজ, গা, এগুলো কি তদ্ভব ভাষার শব্দ। দেশি শব্দ, বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসী কোল, ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে কি বলা হয়? দেশি শব্দ। যেমন কি অঢেল, কচি, কলা, কাতলা, কোলা, কুকুর, খড়, খেয়া, খোকা, খুকি, খাজ, গাদা, ঘোড়া, চিংড়ি, ঝাঁটা, ঝড়, ডাক, ডোবা, ডাগর, ডাব, ডিঙি, ঢেকি, ঢেউ, ঢোল, পাল্টা, বাদুড়, ভিড়, ফিঙে দোয়েল ইত্যাদি দেশি ভাষার শব্দ। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটি? গড় হাজির, প্রতিবাদ, অধিকার, কি? এই গড় হাজির কি বিদেশি উপসর্গযুক্ত শব্দ। আমরা এখন বিদেশি উপসর্গযুক্ত শব্দগুলো একটু দেখার চেষ্টা করবো, আর শব্দগুলো কোন অর্থে প্রযোজ্য হয় এগুলো দেখার চেষ্টা করবো। দেখো ইংরেজি উপসর্গ যুক্ত শব্দগুলো, উপসর্গ যে অর্থ প্রযুক্ত। ফুল, ফুল বলতে কি বোঝায়? পূর্ণ। উদাহরণ কি? ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট। আধা, আধা অর্থ কি? কি অর্থে ব্যবহৃত হয়? হাফ। যেমন হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট। হেড, প্রধান, হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাব মানে কি? অধীন, সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। ফার্সি উপসর্গগুলো যে অর্থে ব্যবহৃত হয়, যেমন কার, কার কি অর্থে ব্যবহৃত হয়? কাজ অর্থে। যেমন কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। দর, মধ্যস্থ বা অধীন, দরপত্তনি, দরপাট্টা, দরদালান। না, না না অর্থে ব্যবহৃত হয় নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক। নিম, আধা মানে নিম রাজি মানে কি? আধা আধা রাজি, পরিপূর্ণ রাজি না। ফি মানে প্রতি, ফি বছর বা ফি হপ্তাহ মানে কি? প্রতি সপ্তাহে সপ্তাহে দেওয়া লাগে। ফি মাস মানে কি? প্রতি মাসে মাসে। বদ মানে কি? মন্দ। এই বদ মেজাজ মানে কি? মন্দ মেজাজ। বদরাগী মানে কি? যারা অল্পতে রেগে যায়, তো মন্দ রাগ যাদের, তাদেরকে বোঝায়। বে কি? না। বেয়াদব মানে কি? আদব নেই, বেআক্কেল, আক্কেল নেই। বর মানে কি? বাইরে বা মধ্যে। বরখাস্ত করা মানে কি? বাইরে বের করে দেওয়া। বরদাস্ত করা। এই কম, স্বল্প, যেমন কমজোর, কম বখত, ব কি? সহিত, বমাল, বনাম, বকমল। এবার আমরা আরবি উপসর্গগুলো দেখব। এই যে আম, খাস, লাগর, যেটা মাত্র আমাদের উদাহরণে ছিল। দেখো আম কি অর্থে ব্যবহৃত হয়? সাধারণ, যেমন আম দরবার, আম তক্তার। খাস কি? বিশেষ, যেমন খাস মহল, খাস খবর। খাস খবর মানে কি? বিশেষ খবর। লা কি? না। লাজবাব, লাখেরাজ, লাপাত্তা, এগুলো না। গড়, অভাব, গড় মিল, গড় হাজির, গড় রাজি। উর্দু হিন্দি উপসর্গ। এই হর প্রত্যেক অর্থে কি? হর, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রসঙ্গ এসেছে যে রচনায়, তার নাম। দেখো প্রতিটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, জন্য ফুল সিলেবাসের কিছু প্রশ্ন রাখা হয়েছে। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অর্ধাঙ্গী থেকে। কোথায় থেকে নেওয়া হয়েছে? অর্ধাঙ্গী থেকে নেওয়া হয়েছে। কোথায়? অর্ধাঙ্গী। এখন আমরা অর্ধাঙ্গী নিয়ে একটু আলোচনা করি। দেখো পাঠ পরিস্থিতিটা একবার দেখার চেষ্টা করি। বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তি প্রদান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না, তার কারণ কি? পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থায়। যেন পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে তিনি দায়ী করেছেন। এ রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতবাদ ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে তীক্ষ্ণতা। তাহলে এটা কি? যুক্তি নির্ভর একটা রচনা। এটার টাইপ প্রশ্ন কিন্তু একবার জগন্নাথে এসেছে। এটা কি টাইপ রচনা? একটা যুক্তি। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কি কোনো বিকল্প নেই। মাসি পিসি গল্পের মূল উপজীব্য কি ছিল? পুরুষতান্ত্রিকতা, স্বামী কর্তৃক নির্যাতন, নারীর অসহায়ত্ব, নারীর দারিদ্র্য। কি ছিল? নারীর অসহায়ত্ব।
এবার দেখি আমরা মাসি পিসি সম্পর্কে একটা তথ্য দেখি। মাসি পিসি গল্পটি কোথায় প্রকাশিত হয়? কলকাতার পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসি পিসি গল্পের রচয়িতা ছিল মানিক বন্দ্যোপাধ্যায়। কৈলাসের কথা বলা ছিল, কৈলাস কে ছিল? যোগুর, অর্থাৎ আল্লাদির স্বামী যে যোগু ছিল, যোগুর বন্ধু ছিল। তার মাথায় কেমন চুল ছিল? কদম ছাটা রুক্ষ চুল। মাসি পিসি শহরের বাজারে শাকসবজি ফলমূল বিক্রি করত। শালটি হলো শালকাঠ বা তালকাঠের সরু ডোঙা। আল্লাদির স্বামীর নাম ছিল যোগু। মাসি পিসি জামাইকে আপ্যায়ন করার জন্য ছাগল বিক্রি করেছিল। আল্লাদির বাবা মা ভাই বোন কলেরায় মারা যায়। আল্লাদির জমি জমার অধিকাংশ কি কার দখলে গেছে? গোকুলের দখলে। ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, উক্তিটা পিসি করেছিল। শুক্লপক্ষের একাদশীর উপলক্ষে মাসি পিসি উপোস ছিল। পাতার ফাঁকে বৈদ্যের মাথার জ্যোৎস্নার আলো পড়েছে। কানাই চৌকিদার কি হয়েছিল? মাসি পিসিকে কাছারি বাড়ি যেতে হুকুম করে। পরবর্তী প্রশ্ন যাই আমরা। কোনটা বিশেষণ? ফল, সুফল, সফল, সাফল্য। কি সফল? সফল এখানে কি বিশেষণ? দেখো, বিশেষণের বেশ কিছু প্রকারভেদ থেকে রিসেন্ট পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। আমরা বিশেষণের প্রকারভেদগুলো একটু দেখি। দেখো, বর্ণবাচক। বর্ণবাচক কি? যা দিয়ে, যে বিশেষণ দিয়ে কি রং নির্দেশ করা হয়। যেমন কি সবুজ মাঠ, লাল ফিতা, নীল আকাশ, এখানে নীল, সবুজ, লাল, এগুলো বর্ণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে কি গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। কি বোঝায়? গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি, এখানে চালাক ঠান্ডা এগুলো কি গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে কি বোঝায়? অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, তরল পদার্থ, এখানে চলন্ত তরল, এগুলো কি অবস্থাবাচক বিশেষণ। ক্রমবাচক, যে বিশেষণ দিয়ে কি ক্রম সংখ্যা বোঝায়, তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা 8 দিন, এখানে 1 8, এগুলো কি ক্রমবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায়, অর্থাৎ এই যে ক্লাসে রোল দিতে প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো কি পূরণবাচক। পরিমাণবাচক, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, অনেক লোক, এখানে আধা কেজি অনেক কি পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক, যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি, এখানে বেলে ও পাথুরে কি উপাদানবাচক বিশেষণ। প্রশ্নবাচক, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে কি বলা হয়? প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়, এখানে কেমন ও কতক্ষণ কি প্রশ্নবাচক বিশেষণ। নির্দিষ্টতাবাচক, যে বিশেষণ দিয়ে বিশেষিত পদকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, সেই সময়, এখানে এই সেই, এগুলো কি নির্দিষ্টতাবাচক বিশেষণ। সাহিত্য বিষয়ক পত্রিকা ক্রান্তি এর সম্পাদক কে ছিল? সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, সঞ্জয় ভট্টাচার্য নাকি রণেশ দাশগুপ্ত? ক্রান্তি এর সম্পাদক ছিল রণেশ দাশগুপ্ত। আমরা গুরুত্বপূর্ণ কিছু সাহিত্য পত্রিকা দেখার চেষ্টা করব এবং এগুলোর লেখক সম্পর্কে আমাদের একটু তথ্য রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দিগদর্শন আর সমাচার দর্পণ। দিগদর্শন, সমাচার দর্পণ দুইটাই জন ক্লার্ক ম্যাশম্যান। বেঙ্গল গেজেট গঙ্গা কিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত চন্দ্রগুপ্ত। তত্ত্ববোধনী অক্ষয় কুমার দত্ত। ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ কৃষ্ণচন্দ্র মজুমদার দেখলাম। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র। ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র কি প্রমোদ চৌধুরী। ধূমকেতু, নবযুগ, লাঙল, এই তিনটাই কার ছিল? কাজী নজরুল ইসলাম। কল্লোল দীনেশ রঞ্জন দাস। মাসিক পত্রিকা মাসিক মোহাম্মদী আকরাম খা। শিখা আবুল হোসেন। কবিতা বুদ্ধদেব বসু। আর ক্রান্তি কি রণেশ দাশগুপ্ত। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে 3টা করে বানান যখন দেওয়া থাকবে গুচ্ছ আকারে, অপশনে 4টা অপশনে যখন 3টা করে বানান দেওয়া থাকবে, আমরা একটা বানান ভুল হইলে সে গুচ্ছ আর দেখবো না। যেমন পাষাণ এখানে ভুল হচ্ছে, নিশিথিনী ভুল হচ্ছে, আমার বিভীষিকা ভুল হচ্ছে, উর্মি, অধীন, অমাবস্যা সবগুলো শুদ্ধ আছে। এখন আমরা বেশ কিছু বানান দেখার চেষ্টা করব, যে বানানগুলো রিসেন্ট পরীক্ষাগুলোতে এসেছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এই অভ্যন্তরীণ, আনুষঙ্গিক, ক্ষীণজীবী, মুমূর্ষ, উন্মিলন, কৃষিজীবী, গৃহিণী, বিভীষিকা, নির্নিমেষ, নিরীক্ষণ, দধিচি, মুহুর্মুহু। মুহুর্মুহুতে কি হয়? সবগুলো রস্যিকার হয়, রস্যকার। অদ্যাপি, আকাঙ্ক্ষা, ঊর্ধ্ব, আবির্ভাব, আলস্য, অতিথি, উর্মি, অধীন, অমাবস্যা, অর্ধেক, গণনা, ইতোমধ্যে, উন্মিলিত, ঐশ্বরিক, আদ্যাক্ষর, কনিষ্ঠ, ক্ষুধপীড়িত, কৌতূহল। এই বানানগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? অগ্নিসাক্ষী, চিলেকোঠার সেপাই, অনেক সূর্যের আশা, আরেক ফাল্গুন। কি হবে এখানে? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটা ছিল? আরেক
ফাল্গুন, আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্প সম্পর্কে আমরা একটু জানি যে একুশের গল্প কে লিখেছেন? জহির রায়হান। এই একুশের গল্পটা বর্তমানে নবম দশম শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে। মৌন নয়, শওকত ওসমান। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর, মুনির চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস 21শে ফেব্রুয়ারি, আরেক ফাল্গুন, জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, লেট দেয়ার বি লাইট, জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক, তরঙ্গভঙ্গ, ওয়ালিউল্লাহ, নরকে লাল গোলাপ, নিঃসত্ব যাত্রা, আলাউদ্দিন আল আজাদ, রাইফেল রুটি, আওরাত, আনোয়ার পাশা, নিষিদ্ধ লোবান, নীল দংশন, শামসুল হক, নেকড়ে অরণ্য, শওকত ওসমান, আগুনের পরশমণি, শ্যামল সাহেব, হুমায়ুন আহমেদ। গলা সীসার মতো অবশেষে লজ্জা আসছে রহিমার সারা দেহে। নিম্নরেখ শব্দটি কিসের দৃষ্টান্ত? এইখানে একটু দাগ দেওয়া উচিত ছিল, পরীক্ষার প্রশ্ন আসলে দেওয়া ছিল না, সেভাবেই তুলে দেওয়া হয়েছে। প্রশ্নটা জগন্নাথে এসেছে। এটা কিসের দৃষ্টান্ত? এটা কি চিত্র, চিত্রকল্প, উপমা নাকি বিশেষণ? এটা কি ছিল? উপমা ছিল। কি ছিল? উপমা। দেখো উপমা আর রূপক এ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে জগন্নাথে, আমরা একটু জেনে রাখবো রূপক আর উপমা। দেখো রূপক হলো এমন একটি অলংকার যেখানে কোনো বস্তু বা ব্যক্তিকে অন্য কিছুর সঙ্গে সরাসরি তুলনা করা হয়, একদম ডিরেক্ট এইটা মানে ওইটা বলা হয়। এখানে বলা হয় না যে ওইটার মতো এইটা। আবারও ক্লিয়ার করি, রূপকের ক্ষেত্রে কখনো বলা হবে না যে এটা ওটার মতো, ডিরেক্ট বলা হবে যে এইটা মানে ওইটা। কিন্তু আমরা যখন উপমা দেখব তখন বলবে যে এইটার মতো এইটা, কিন্তু আমি রূপকের ক্ষেত্রে কি বলতেছি? এইটা আর এইটা একই জিনিস, এখানে কোনো মতো বলতেছি না, ডিরেক্ট এইটা বানিয়ে দিচ্ছি। দেখো তুমি চাঁদ, এখানে তুমিকে কি চাঁদ বলা হয়েছে, এটা সৌন্দর্য, মাধুর্য, কোমলতার প্রতীক। চাঁদের সঙ্গে তুলনা করা হয় নাই, মানে ডিরেক্ট ওকে চাঁদই বানাই দিছে বা চাঁদের মতো এরকম কিছু বলে নাই। রূপকের ক্ষেত্রে কি ডিরেক্ট ওকেই চাঁদের মতো সুন্দর তুলনা করা হয়েছে। জীবন একটি যুদ্ধক্ষেত্র, এখানে জীবনকে কি সরাসরি যুদ্ধক্ষেত্র বলা হয়েছে বা সংগ্রামীময় জীবনের ইঙ্গিত দেওয়া হয়েছে। শিক্ষা আলো, শিক্ষাকে কি আলোর সঙ্গে তুলনা করা হয়েছে ডিরেক্ট। কেন? কারণ কি শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে। সারাংশ কি রূপক ব্যবহারে সরাসরি তুলনা করা হয় এবং এটি কোনো মতো বা যেন শব্দ ছাড়া ব্যাখ্যা করা হয়। আর উপমার ক্ষেত্রে কি, যেখানে যেন, মতো, সদৃশ শব্দ ব্যবহার করে দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা হয়। এই তুলনামূলক স্পষ্ট প্রকাশ করে উপমা চেনার উপায় কি, এখানে যেন, মতো, প্রায় ইত্যাদি থাকে। এই যেমন এই প্রশ্নে কিন্তু এই যে মতো শব্দটা ছিল। যেমন তোমার হাসি ফুলের গন্ধের মতো, এগুলো কি উপমা। সে বাঘের মতো সাহসী, তোমার কণ্ঠস্বর যেন মধুর মতো। এই মতো, যেন, সদৃশ এই শব্দগুলো ব্যবহার করা হয় উপমার ক্ষেত্রে। ফুলের বন্দনার সমার্থক শব্দবন্ধ কোনটি? বাসন্তী লতা, অগ্রবিরোচন, পুষ্পরতি, অঞ্জনী। পুষ্পরতি মানে কি? ফুলের বন্দনা বা নিবেদন। মিস্টিসিজমে পারিভাষিক শব্দ কোনটি? পুরাণ, মর্ম, মরমীবাদ, আত্মরিপরায়ণ, আত্মরতিপরায়ণ, রহস্যময়। কি হবে? মরমীবাদ, মরমীবাদ। প্রমিত উচ্চারণ অনুযায়ী কোনটি ভুল? কাগজ ঠিক আছে, গ্রন্থ ঠিক আছে, তৈল ঠিক আছে। চিহ্ন হবে না, এটা হবে কি? চিহ্ন। কি হবে? চিহ্ন। উচ্চারণের কিন্তু বেসিক কিছু নিয়ম আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে তালব্যস্যার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যখন তালব্যস্যা, দন্তস্যা, মূর্ধন্যস্যা থাকবে তখন কি বসাবো আমরা? তালব্যস্যা। কিন্তু এগুলোর সাথে যখন রফলা যুক্ত হয়ে যাচ্ছে, রফলা যুক্ত হয়ে গেলে আমরা তখন আবার কি দিচ্ছি? দন্তস্যা, রফলা। আবার এগুলোর সাথে যখন মফলা যুক্ত হচ্ছে তখন আমাদের কি? অনুনাসিক হচ্ছে। কিন্তু অনুনাসিক হওয়া মানে কি? চন্দ্রবিন্দু যুক্ত হওয়া। কি যুক্ত হওয়া? চন্দ্রবিন্দু। আর যখন শব্দের সাথে ওই থাকতেছে, ওইকে আমরা ভাঙতেছি কিভাবে? ও রস্যই। যখন ও থাকতেছে ওকে ভাঙতেছি কিভাবে? ও রস্যু। আরো একটা নিয়ম আছে, এই যে হ ব, এই হ ব এর আগে যদি কি থাকে? অ বা আ থাকে। যেমন কি এই যে এই শব্দটার উচ্চারণ আমরা কিভাবে লিখতেছি? আউ ভান। কি লিখতেছি? আউ ভান। অর্থাৎ কি হচ্ছে? হ বয়ের আগে যদি অ বা আ থাকে তাহলে হ বয়ের উচ্চারণ কিসের মতো হচ্ছে? ও ভয়ের মতো। কিন্তু এর আগে যদি রস্যই বা রস্যু থাকতো, যেমন কি এখানে আমরা হব লিখে দিই। আচ্ছা, হবটা লিখে দিই এখানে। এই যে হব, তার আগে কি আছে? রস্যই বা রস্যু আছে। তেমন একটা শব্দ আমরা লিখলাম, এই যে এটার উচ্চারণ আমরা কি লিখতেছি? বিউ ভল। কি লিখতেছি? বিউ ভল। এই যে হ বয়ের আগে কি আছে? রস্যি আছে। রস্যি থাকলে কি হয়ে যাচ্ছে? তখন হ বয়ের উচ্চারণ রস্যু ভ হয়ে যাচ্ছে। একবার হচ্ছে ও ভ, অ বা আ থাকলে আমার কি হচ্ছে? ও ভ হচ্ছে। আর আমার যখন রস্যই বা রস্যু থাকতেছে তখন কি হচ্ছে? রস্যু ভ হচ্ছে। এই নিয়মগুলো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর হর্ষ চিহ্নের কথাও তো মাথায় রাখতে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিরাক শব্দের অর্থ কি? এই শব্দ অর্থটা নেওয়া হয়েছে লাল সালু থেকে। লাল সালুর একদম শেষের দিকে দেখবা তোমরা বেশ কিছু শব্দ অর্থ দেওয়া আছে, এই শব্দ অর্থগুলো অবশ্যই পড়তে হবে। এটা কি? হাওয়া শূন্য, স্তব্ধতা,
আসন্ন ঝড়ের আভাস, প্লাবিত অঞ্চল, বন্যাপীড়িত অঞ্চল, কি হবে? এটা হবে হচ্ছে হাওয়া শূন্য স্তব্ধতা। কোন বানানটি শুদ্ধ নয়? মরীচিকা, বিভীষিকা, পিপীলিকা, শান্তনা। বিভীষিকা ঠিক আছে, পিপীলিকা ঠিক আছে, শান্তনা। মরীচিকা এখানে ভুল আছে, মরীচিকা বানানে কি আছে? ভুল আছে। বানান শুদ্ধ আমরা একটু আগেই দেখে আসলাম। বানান শুদ্ধ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই বানান শুদ্ধগুলো অবশ্যই আমাদেরকে পরীক্ষার জন্য দেখে যেতে হবে। পরবর্তী শব্দে যাই আমরা। অনামুখ শব্দের অনা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই আমাদের শব্দের অর্থটা ভালো করে বুঝতে হবে। অনামুখ কখন আমরা বলি? যার মুখ একটু কি অশুভ, এই অনামুখ শর্ত। অনামুখ মানে কি? অশুভ কোনো কিছু ইঙ্গিত করে। তো এই যে অশুভ, অভাব, ব্যতীত, বক্র, এই যে অপশনে দেওয়াই আছে অশুভ, অশুভ। দফতর কোন ভাষা থেকে আগত? ফার্সি, ফরাসি, আরবি, পর্তুগিজ। কোন ভাষার শব্দ? দফতর ফার্সি ভাষার শব্দ। এই বিদেশি বিভিন্ন শব্দ, বিশেষ করে ফার্সি, আরবি, পর্তুগিজ, চীনা, এই শব্দগুলো থেকে কিন্তু আমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। আমরা একটু কয়েকটা শব্দ জানার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমত ফার্সি শব্দ নিয়ে যদি কথা বলি, এই যে সবুজ, কাগজ, চশমা, নামাজ, দোকান, আমদানি, রপ্তানি, বরফ, আয়না, হিন্দু, জঙ্গল, খরচ, বাদশাহ, জবানবন্দি, প্রেশান, নালিশ, তারিখ, এগুলো কি ফার্সি ভাষার শব্দ। আরবি ভাষার শব্দ যদি আমরা উল্লেখযোগ্য শব্দগুলো দেখার চেষ্টা করি, শহীদ, মুসাফির, রাবেল, মানদেব, কলম, নগদ, বাকি, মর্শিয়া, লেবু, ছবি, আজব, তুফান, দালাল, রায়, শরবত, বরণ, আদালত, মহকুমা। পর্তুগিজ ভাষার শব্দগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, এই আতা, আনারস, আলপিন, আলমারি, ইস্পাত, পাউরুটি, বর্গা, সাবান, বালতি, ইংরেজ, চাবি, পেরে, কেরানি, পেয়ারা, পাদ্রি, নিলাম, প্যাগোডা, কামরা, টুপি, গির্জা ইত্যাদি। তুর্কি ভাষার শব্দগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, কাচি, কুলি, বাবা, বাবুচ্চি, বেগম, লাশ, সুলতান, দারোগা, চাকুর, চাকু, তোপ, তোষক, উজবুক, চমচমক, বন্দুক, বারুদ ইত্যাদি। ফরাসি শব্দগুলো যদি আমাদের দেখার চেষ্টা করি, আতাত, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ফরাসি, ওলন্দাজ, বোরজোয়া, কার্তুজ, গ্যারেজ, ক্যাফে। জাপানি, রিক্সা, হারিকিরি, হাসনাহেনা, সোনামি, জুতো, সামুরাই, ক্যারাটে ইত্যাদি। গ্রিক, দাম, সুরং, কেন্দ্র, ইউনানি। চীনা, চা, চিনি, লিচু, এলাচি, সাম্পান ইত্যাদি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? সমর্থক শব্দ নয় কোনটি? অচল, পর্বত, শৈল, পর্বত, অদ্রি পর্বত। এই মেদিনী, মেদিনী কি? পৃথিবী। মেদিনী কি? পৃথিবী। মেদিনী কি? পৃথিবী। তাহলে আমাদের সমর্থক শব্দ নয় কোনটি? পর্বত। আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু সমর্থক শব্দ দেখার চেষ্টা করি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে সমুদ্রের সমর্থক শব্দগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারিশ, উদধি, অর্ণব, অম্মুধি, পয়োধি, পারাবার, জলনিধি ইত্যাদি। সূর্য, সূর্যের সমর্থক শব্দ হচ্ছে রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাকর, মিহির, তপন, সবিতা, অরুণ, ভাস্কর, দিবাকর, বিভা বসু, বিভাকর, মাতণ্ড, বালার্ক ইত্যাদি। বায়ু, পবন, মলয়, সমীর, সমীরণ, মরুদ, পবমান, প্রভঞ্জন ইত্যাদি। অগ্নি, আগুন, বহ্নি, পাবক, হোতাসন, অনল, দহন, শিখা, সর্বভুক, কৃষাণু, বৈশ্বানর ইত্যাদি। চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, সুধাকর, সোম, বিধু ইত্যাদি। নদী, তটিনী, তরঙ্গিনী, দরিয়া, প্রবাহিনী, সরিত প্রভৃতি। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য। কোনটি অনুজ্ঞা? অনুজ্ঞা কি? কাউকে আদেশ দেওয়া, অনুরোধ করা, এই জিনিসগুলো কি? অনুজ্ঞা। তো এখানে গাল দেওয়া, এটা অনুজ্ঞা না? বিমুখ করা, প্রতারণা করা, ফাঁকি দেওয়া, এই বিমুখ করা, এটাই আমাদের হচ্ছে অনুজ্ঞা বোঝাইছে। এখানে কি বোঝাইছে অনুজ্ঞা? এই প্রশ্নটা কিন্তু জগন্নাথে একবার এসেছে। অ্যাটমের মতো ধ্বনি নিয়ে আশ্চর্যভাবে এরা গবেষণা করেছে। এই বাক্যে এরা বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো, এখানে মূল প্রশ্ন এই অ্যাটমের মতো বাদ, এই অংশটুকু আমাদের দেখা যাচ্ছে না। যে ধ্বনি নিয়ে আশ্চর্যভাবে গবেষণা করছে কারা? ধ্বনি নিয়ে গবেষণা কারা করে? বৈয়াকরণ, পাশ্চাত্য ধ্বনি বিজ্ঞানী, নাকি এদেশের ভাষাতাত্ত্বিক, নাকি তরুণ ভাষা গবেষক? দেখো, ধ্বনি নিয়ে গবেষণা কাদের কাজ? ধ্বনি নিয়ে গবেষণা করে কারা? ভাষাতাত্ত্বিকরা। কারা? ভাষাতাত্ত্বিক যারা, তারা কি করে? ধ্বনি নিয়ে গবেষণা করে। অন্ধকার এর সমর্থক শব্দ কি? তমসা, বিমূর্ষ, হতাশ, কুয়াশা। এই কুয়াশা মানে কিন্তু চন্দ্রবিন্দু হবে না। কুয়াশার কিন্তু একটা সমর্থক শব্দ আছে যা পরীক্ষায় বারবার আমাদের আসে, সেটা কি? কুহেলি। আর এর সাথে আরেকটা শব্দ আছে তাহারাই পড়ে মানে কবিতা, সেটা হচ্ছে কি? উত্তরি কি? চাদর। আর কুহেলি কি? কুয়াশা। তো অন্ধকারের সমর্থক শব্দ কি? তমসা। তমসা অর্থ কি? অন্ধকার। নগরে রাজা এলো। রাজা এখানে কি? রাজা এলো, তাহলে কে এসেছে? কর্তা এখানে চলে এসেছে। তাহলে কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, অধিকরণে শূন্য, এই যে কি? কর্তায় শূন্য। কি হবে? কর্তায়
শূন্য। চিড়ে চ্যাপ্টা, প্রবাদটির অর্থ কি? চ্যাপ্টা, চিড়ে, নাজেহাল, বিপদগ্রস্ত, ব্যর্থ। চিড়ে চ্যাপ্টা হওয়া মানে কি? নাজেহাল অবস্থা। কি অবস্থা? নাজেহাল অবস্থা। আধার আধেয় সম্বন্ধ আছে কোনটিতে? এই প্রশ্নটাও জগন্নাথ একবার এসেছে। আধার আধেয় সম্পর্ক, অনেকের কাছে এই জিনিসটা খুবই নতুন মনে হয়। শিশির ঔষধ, রোজার ছুটি, প্রজার ছুটি নাকি সোনার বাটি? প্রশ্ন যখন এরকম মনে হবে যে দেখেই নাই কোনোদিন, তখন অপশনগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। দেখো, সোনার বাটি একটা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস বোঝাচ্ছে। প্রজার ছুটি, এখানে ওরকম কিছু আমরা আসলে বুঝতেছি না স্বাভাবিকভাবে। রোজার ছুটি, এটাও কিছু বুঝতেছি না। কিন্তু আমরা যদি বলি শিশির ঔষধ, কি হয়? ঔষধ কোথায় থাকে? ঔষধ কোথায় থাকে? শিশির মধ্যে থাকে। শিশির, তোমরা ছোটবেলায় দেখছো কিনা, শিশি আছে ছোট, তার ভিতরে কি থাকে? ঔষধ থাকে। তো আধার আধেয় সম্পর্ক হচ্ছে কি? আধেয় কোথায় থাকে? আধারের ভিতরে থাকে। কোথায় থাকে? আধারের ভিতরে থেকে। এই যে আধার হচ্ছে কি? যাতে কোনো কিছু থাকে, পাত্র বা স্থান। আর আধেয় কি? আধারে যা থাকে। নদীতে মাছ থাকে, এখানে এই আধার হচ্ছে কি? নদী। আর আধেয় কি? মাছ। ঠিক তেমনি এই যে শিশির, শিশিরতে কি থাকে? ঔষধ থাকে। কোনটি সুভাষণের উদাহরণ? সুভাষণ, সুভাষণ মানে কি? পজিটিভ কথাবার্তা আছে এখানে। কোথায়? মিষ্টি কথায় চিড়ে ভেজে না, এটা ব্যঙ্গ করতে যাচ্ছে বা তাকে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে তার দিকে। অসভ্য কথাকার, এটাও খুব বাজেভাবে তাকে হিমুলেট করা হচ্ছে, এটাও সুভাষণ না। আমরা যদি ভাতের অভাব বলি, এখানেও অভাব বোঝাচ্ছে। তাহলে তিনটাই কি হচ্ছে না? এটা একটাও কিন্তু কি হচ্ছে না? সুভাষণ, অর্থাৎ ভালো কথা কিন্তু হচ্ছে না। এই যে সুভাষণ, এটা কিন্তু কোনো টপিক না, এটা কিন্তু জগন্নাথ একবার প্রশ্ন এসেছে। অর্থাৎ তোমাকে অপশন দেখে বোঝার চেষ্টা করতে হবে আসলে কোনটা একটু আলাদা, বাকি তিনটার থেকে কোনটা আলাদা। আমরা যদি এখানে দেখি ঘরে চাল বাড়ন্ত, এখানে কিন্তু কোনো নেতিবাচক অর্থ দিচ্ছে না, এটা কি? পজিটিভ অর্থ দিচ্ছে। কি দিচ্ছে? আমাদের এখানে কিন্তু আমরা ইতিবাচক অর্থ পাচ্ছি, ইতিবাচক। আর বাকি শব্দগুলোতে আমরা কি পাচ্ছি? নেতিবাচক অর্থ। তো আমাদের প্রশ্নে বলেছে যে সুভাষণের উদাহরণ কোনটা? সুভাষণ বলতে আমরা কি বুঝবো? ইতিবাচক অর্থ যেটা দিবে, অর্থাৎ অস্তিবাচক অর্থ যেগুলো থাকবে সেটাই হচ্ছে কি? সুভাষণের উদাহরণ। পরবর্তী প্রশ্ন কোনটি? এই যে অস্তিবাচক বাক্য। অস্তিবাচক বাক্য আর নেতিবাচক বাক্য থেকে কিন্তু বিগত বছরগুলোতে আমাদের প্রশ্ন এসেছে। এই যে অস্তিবাচক, নেতিবাচক, নেতিবাচক। তো নেতিবাচক শব্দের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, নেতিবাচক বাক্য হতে গেলে সেই বাক্যে অবশ্যই কি? এই না, নয়, এগুলো অবশ্যই থাকবে। বাট অস্তিবাচক বাক্যে কি? এই না, নয়, এগুলো কি? থাকবে না। এগুলো কি হবে না? এগুলো থাকবে না। এখন আমরা যে অপশনগুলোতে না বা নয় আছে, সেই অপশনগুলো আগে থেকেই বাদ দেবো। ওগুলো অস্তিবাচক হবে না, ওগুলো কি? নেতিবাচক। এ কথা সে মুখে আনতে পারে না, না আছে মানে কি? এটা নেতিবাচক, এটা অস্তিবাচক হচ্ছে না। গাছটি উপড়াতে কেউ এলো না, এখানে না আছে, তার মানে কি? এটা নেতিবাচক। সে বিস্মিত না হয়ে পারে না, না আছে, তাহলে সবগুলো কি? নেতিবাচক। এই যে দেখি সে শ্রেণীকক্ষে অনুপস্থিত, এখানে কি? কোনো নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়নি, এটা কি? অস্তিবাচক বাক্য। পরবর্তী প্রশ্নে আমরা দাদুরি শব্দের অর্থ কি? পিতামহী, আদুরে মেয়ে, অবাধ্য বালিকা কি? ব্যাং। দাদুরি শব্দের অর্থ হচ্ছে ব্যাং। নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? দেখো, এই যে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, এই অল্প প্রাণ, মহাপ্রাণ, এই জিনিসগুলো কিন্তু বহুবার পড়ানো হয়েছে। এই জিনিসগুলো থেকে কিন্তু বারবারই দেখা যাচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন থাকে। খ, ঘ, ছ, মূর্ধন্য, দন্তান্ন, ম, ড, দ, ব, ট, ত, প। এখানে আমাদের মহাপ্রাণ হচ্ছে কোনগুলা? এই যে খ, ঘ, ছ, এগুলো কি হচ্ছে? মহাপ্রাণ হচ্ছে, মহাপ্রাণ হচ্ছে। এখন আমরা অল্প প্রাণ, মহাপ্রাণের চারটা একটু দেখে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। পরীক্ষায় কিন্তু আমাদের খুবই দরকার। দেখো, প্রথমত আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। প্রথম দুইটা বর্গের প্রথম দুইটা বর্ণ কি হচ্ছে? অঘোষ। পরের গুলো কি হচ্ছে? ঘোষ। এখন আবার কি হচ্ছে? প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা কি? মহাপ্রাণ। এই যে ক, চ, ট, ত, প, এগুলো সব কি হচ্ছে? অল্প প্রাণ। আর মহাপ্রাণ কে? খ, ছ, ঠ, থ, ফ, এটা মহাপ্রাণ। অল্প প্রাণ। এই যে গ, বর্গীয়, জ, এগুলো কি হচ্ছে? অল্প প্রাণ। তারপরে আবার কি আসলো? মহাপ্রাণ। তো এই অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। আমাদের এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। এইটা বহুবার তোমরা পড়েছো, বহুবারই তোমরা দেখো, তারপরেও দেখা যায় নাকি পরীক্ষার হলে ভুল করে বসো। এর পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। এই যে দন্ত ব্যঞ্জন, ত, থ, দ, ধ, এগুলো কি? দন্ত ব্যঞ্জন। দন্ত মূলীয় ব্যঞ্জনের মধ্যে কিন্তু দন্তস্ব আছে, ল আছে, দন্তান্ন আছে, র। একটা হচ্ছে দন্ত আর একটা হচ্ছে দন্ত মূলীয়। দুইটা বিষয় একটু খেয়াল করতে হবে। মূর্ধন্য দেওয়া আছে, ট, ঠ, ড, ঢ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, সবই দেওয়া আছে। তালব্য ব্যঞ্জন দেওয়া আছে, চ, ছ, জ, বর্গীয় জ, ঝ, তালব্য সা। কণ্ঠ ব্যঞ্জন, ক, খ, গ, ঘ, ম দেওয়া আছে। কণ্ঠনালীয় বর্ণ বা ব্যঞ্জন হ। নাসিক্য ব্যঞ্জন দেওয়া আছে, উষ্ম ব্যঞ্জন দেওয়া আছে। এই ধ্বনি বর্ণ থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। পুঁথিগত সমাসবদ্ধ পদটি, পুঁথিতে গত, এটা আমাদের কি হচ্ছে? তৎপুরুষ সমাস হচ্ছে। কি হচ্ছে? তৎপুরুষ সমাস। এই প্রশ্নটাও কিন্তু জগন্নাথের বিগত বছরের আসা প্রশ্ন।
বিচরণ শব্দের বি উপসর্গটি কি অর্থ হয়? বিচরণ অর্থ কি? নানা জায়গায় ঘোরাফেরা করে বেড়ানো, এটাই কি বেসিক্যালি আমরা বিচরণ বলতে এটাই বুঝি। তো এটা কি বিশেষণ, বিশেষ, গতি, সাধারণ, এটা কি বোঝাচ্ছে? এটা গতি অর্থে ব্যবহৃত হচ্ছে। কি অর্থে? গতি অর্থে। এবার আমরা সেট 2 এর প্রশ্নে যাব। সেট 2 এর আমাদের প্রথম প্রশ্ন ছিল আমরা ধর্মের কাজ করছি না। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ কি? অস্তিবাচক রূপ করতে গেলে অবশ্যই কি করতে হবে? আমাদের বাক্যে না বা নয় নেই এই শব্দগুলো আনা যাবে না, এই শব্দগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমরা যদি দেখি যে আমরা ধর্মের কাজ করছি না, এর নেতিবাচক করতে গিয়ে প্রথম অপশনে বলছে আমরা ধর্মের কাজ যে করছি তার আমরা ধর্মের কাজ যে করছি তা হয় নাই, কোনো বাক্যের সাথে অর্থ ঠিক হয় নাই। আমরা যে ধর্মের কাজ করছি না তা সত্য, এই না বলা যাবে না। না বললেই কি হয়ে গেল? আবার নেতিবাচক হয়ে গেল। আমরা ধর্মের কাজ করছি, বলেছে যে ধর্মের কাজ করছি না, এখন আমরা যদি বলি যে ধর্মের কাজ করছি তাহলে কি হবে? হবে না। আমরা ধর্মের কাজ করছি না মানে কি? ধর্মের কাজ না করা মানে কি? অধর্মের কাজ করা। কিসের কাজ করা? অধর্মের কাজ। ধর্মের কাজ না করার অর্থ কি? আমরা কি করতেছি? আমরা অধর্মের কাজ করছি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কবি জসিমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় থেকে? কলকাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কে করেছিলেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কে করেছিলেন ডিলিট? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আমরা একটু জসিমউদ্দিন সম্পর্কে জানি। তিনি কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন এবং ছাত্রা অবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুকাল অধ্যাপনা করেন। এই প্রশ্নটা কিন্তু এবার ঢাবিতে এসেছিল ক্ষয় ইউনিট ভর্তি পরীক্ষায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছিলেন কে? জসিমউদ্দিন। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিদেশি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় সমাদিত গ্রন্থ হচ্ছে সুজনবাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সাহিত্য কৃতির স্বীকৃতি হিসাবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে কি করেছিল? সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। তাহলে তাকে ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সুফিয়া কামালের তাহারেই, তাহারেই হবে না, একটা রস্য হবে, তাহারেই পড়ে মনে কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? একটু আগে আমরা এটা সম্পর্কে কথা বলে এসেছি। তাহারেই পড়ে মনে কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী। কি? মাসিক মোহাম্মদী পত্রিকা। আর এটা কি? সংলাপ ধর্মী রচনা। এখানে কি প্রকাশ পেয়েছে? নাটকীয়তা প্রকাশ পেয়েছে। অর্ধাঙ্গী প্রবন্ধটির মূল বৈশিষ্ট্য কি? অর্ধাঙ্গী পাঠ পরিচিতি আমরা দেখেছি, দেখার সময় কিন্তু আমরা দেখেছিলাম ওখানে কি করেছেন? বেগম রোকেয়া যুক্তি প্রদান করেছেন, যুক্তি প্রদান করেছেন। তাহলে নিষ্ঠা প্রদর্শন, যুক্তি প্রদর্শন, পরামর্শ প্রদান, মূল্যবোধের জাগরণ কি হবে? এটা কি করা হয়েছে? যুক্তি প্রদর্শন করা হয়েছে, যুক্তি প্রদর্শন। দেখো এই যে বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে তিনি কি করেছিলেন? এই যে পুরুষ সংকীর্ণতাকে দায়ী করে তিনি নানা যুক্তি দিয়েছিলেন, সুচিন্তিত মতামত আর যুক্তি প্রদান করেছিলেন। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? জবাবদিহি, এটা ঠিক আছে। মিথস্ক্রিয়া, একত্রিত না, আমরা এটা কি বলবো? একত্র বলবো। যদিও আমরা আধুনিক বাংলা অভিধানে কিন্তু একত্রিতটাও দেওয়া আছে, বাট আমরা যখন একাডেমিক্যালি পড়তেছি এসএসসি থেকে আমরা কিন্তু জেনে এসেছি যে একত্রিত শব্দটা আসলে অপপ্রয়োগ। গিরির শব্দের ব্যাস বাক্য কোনটি? গিরিতে অবস্থিত, গিরিতে যিনি অবস্থান করেন, গিরি হইতে এসেছেন যিনি, গিরি প্রাঞ্জার। এটা কি হবে? গিরিতে যিনি অবস্থান করেন। এটা কিন্তু মহাদেব শিবকে ইঙ্গিত করা হচ্ছে। ইতিহাসের পূর্বের এক কথায় কি প্রকাশ, বা এক কথায় প্রকাশ করলে এটা কি হবে? ইতিহাস পূর্ব, প্রাগ ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক নাকি প্রাগ ঐতিহাসিক নাকি প্রাগ ঐতিহাসিক? এটা হবে হচ্ছে কি? প্রাগ ঐতিহাসিক। ইতিহাসের পূর্বের এক কথায় কি? প্রাগ ঐতিহাসিক। এই প্রাগ ঐতিহাসিক নিয়ে কিন্তু একটা লেখা আছে। কার আছে? মানিকের। মানিকের কিন্তু একটা ছোট গল্প আছে প্রাগ ঐতিহাসিক নিয়ে। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। কাব্য এখানে কোন কারো? কবির কাজ কি? কাব্য সৃষ্টি করা। কি করা? এই কাজ। তাহলে কি কর্মটা কি এখানে কি? এনে কারক, কোন কারক বিভক্তি? এখানে কর্মে শূন্য। কি বলা হয়েছে এখানে? কর্মে শূন্য। বেগম রোকেয়া তার প্রবন্ধে কোন দুই দলকে অলস বলেছেন? তিনি কি স্ত্রীলোক ও বিদ্যার্থীদের অলস বলেছিলেন, গরিব ও ধনীদের বলেছিলেন, দাতা ও ভিক্ষুক বলেছিলেন, ভিক্ষুক ও ধনবান? তার লেখাটা তোমরা অনেকেই ফুল সিলেবাসে পড়ো নাই, আরেকবার হইলে পড়ে যাও পরীক্ষার আগে। তো এটা কি কাকে বলেছিলেন তিনি? ভিক্ষুক ও ধনবানদেরকে বলেছিলেন তিনি কি? অলস বলেছিলেন। ভিক্ষুক আর ধনবানদের তিনি অলস বলেছিলেন। ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা। খরপরশা শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? এটা কি সোনার তরী থেকে নেওয়া হয়েছে, কিন্তু সোনার তরীর প্রশ্ন আমাদের এসেছে, সোনার তরীর শব্দ অর্থাংশ। তো খরপরশা কি? গভীর, তীব্র, পরিষ্কার, ধারালো। খরপরশা মানে কি? ধারালো বর্ষার কথা বলা হয়েছে, ধারালো বর্ষা। তাহলে উত্তর কি হবে? ধারালো
পরবর্তী প্রশ্ন, প্রতিবাদ শব্দটি যে সমাসে যোগে নিষ্পন্ন, অব্যয়ীভাব, কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু। এই প্রতিবাদ, বিরুদ্ধবাদ, এটা আমাদের কি অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। এখন আমরা বেশ কিছু অব্যয়ীভাব সমাসের বিষয়টা একটু দেখব। দেখো, অব্যয়ীভাব সমাস থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এবং সাদৃশ্য, সাদৃশ্য যখন বোঝায়, সাদৃশ্য বোঝাইতে আমাদের কি হয়, অনেক ক্ষেত্রে আমাদের অব্যয়ীভাব সমাস হয়। যেমন উপশহর, শহরের সদৃশ; উপদ্বীপ, দ্বীপের সদৃশ; উপজেলা, জেলার সদৃশ; উপপদ, পদের সদৃশ; প্রতিমূর্তি, মূর্তির সদৃশ; উপবন, বনের সদৃশ; উপভাষা, ভাষার সদৃশ; উপকথা, কথার সদৃশ; উপগ্রহ, গ্রহের সদৃশ বা তুল্য; প্রতিচ্ছবি, ছবির সদৃশ। এবার দেখবো আমরা কি অতিক্রান্ত, অতিক্রান্ত অর্থে কি হয়, অব্যয়ীভাব সমাস হয়। যেমন কি উচ্ছৃঙ্খল, কি শৃঙ্খলাকে অতিক্রান্ত; অতিমানব, কি অতিমানবকে অতিক্রান্ত; উদ্বেল, কি বেলাকে অতিক্রান্ত। ঈষৎ বোঝাতে, যেমন কি নিমরাজি, ঈষৎ রাজি; আনত, ঈষৎ নত; আরক্তিম, ঈষৎ রক্তিম; দূরবর্তী, যেমন কি এই অক্ষির অগোচরে; পরোক্ষ, বিরোধ, কি প্রতিবাদ, এই যে বিরুদ্ধবাদ যেটা আমরা মাত্র দেখলাম; পশ্চাৎ, এই যে অনুগমন, কি পশ্চাৎ গমন। অভাব বোঝাতে কি হয়, অব্যয়ীভাব সমাস হয়। যেমন আমিষের অভাব, নিরামিষ; লজ্জার অভাব, নির্লজ্জ; জনের অভাব, নির্জন; স্ত্রীর অভাব, বিশ্রী; মিলের অভাব, গরমিল; ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ; ভাতের অভাব, হাভাত; নুনের অভাব, কি আলু নিম। প্রতিবাদের ব্যাস বাক্য কি বিরুদ্ধবাদ। এটা কিন্তু নবম দশম শ্রেণীর বই থেকে এসেছে প্রশ্নটা। জনতা শব্দটি কোন জাতীয় অর্থ দত্তকতা নির্দেশ করে? মূলত প্রশ্নটা বোঝাইতে চাইছে যে জনতা এখানে কোন বিশেষ্য, বাট প্রশ্নটার একটু লেখাটা অন্যরকম। এটা কি জনতা কি জাতিবাচক, সমষ্টিবাচক বা ভাববাচক নাকি নামবাচক? জনতা অবশ্যই কি, জনতা অবশ্যই সমষ্টিবাচক। কি হবে? সমষ্টিবাচক। দেখো, আমরা একটু নাম বিশেষ্যগুলো দেখার চেষ্টা করি। যখন কোনো ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে ইঙ্গিত করা হয় তখন তাকে কি বলা হয়? নাম বিশেষ্য। ব্যক্তি নাম হইতে পারে, স্থান নাম হইতে পারে, কাল নাম, সৃষ্টি নাম। জাতি বিশেষ্য, জাতি বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য কি নির্দিষ্ট কোনো নামকে না বুঝে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। কারণ মানুষ, গরু, ছাগল, নদ, নদী, সাগর, পর্বত, ফুলবাড়ি ইত্যাদি। যেমন পদ্মা নদী না বলে আমি কি শুধু নদী বলতেছি, অর্থাৎ যত নদী আছে সবাইকে আমি একটা ক্যাটাগরিতে আনতেছি। এটা কি হচ্ছে আমার জাতি বিশেষ্য। বস্তু বিশেষ্য, দেখো কোনো দ্রব্য বা বস্তুর নামকে কি বলা হয়? বস্তু বিশেষ্য বলা হয়। যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি। সমষ্টি বিশেষ্য, যেটা আমাদের প্রশ্নে মাত্র ছিল, এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল। এটা কি একজন দিয়ে হয় না, এটা সমষ্টি নিয়েই আমার কি সমষ্টিবাচক বিশেষ্য তৈরি হবে। গুণ বিশেষ্য, দেখো গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে। যেমন সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি। ক্রিয়া বিশেষ্য কি যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে কি বলা হয়? ক্রিয়া বিশেষ্য। যেমন পঠন, ভোজন, শয়ন, এগুলো কি ক্রিয়া বিশেষ্য। কোনটি তদ্ধিত প্রত্যয় সাথে শব্দ গন্তব্য, ফোঁটা, হাসি সবগুলোই কি কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কোনটি? দৈনিক, দৈনিক। কোনটি দেশি শব্দ নয়? এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই নয়টা খেয়াল করো, নয় খেয়াল না করলে কিন্তু সমস্যা। কুড়ি দেশি ভাষার শব্দ, ঢেকি দেশি ভাষার শব্দ, কোলা দেশি ভাষার শব্দ। মাত্র কিন্তু এই শব্দগুলো আমরা দেখে আসলাম। শরম কি দেশি ভাষার শব্দ নয়? তাহলে উত্তর কি হচ্ছে? শরম। উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী বলতে কাকে বুঝিয়েছে? দেখো, আমাদের প্রশ্নটা এসেছে কি বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ যদিও তোমাদের ফুল সিলেবাসে ছিল, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অলরেডি এসেছে। তো বিভীষণের প্রতি মেঘনাদে রাবণী বলতে কি বোঝানো হয়েছে? রাবণের পুত্র মেঘনাদকে, রাবণকে, রাবণের স্ত্রীকে, রাবণের সহোদর বিভীষণকে। এখানে রাবণী বলতে বোঝানো হয়েছে রাবণের পুত্র মেঘনাদকে। কাকে বোঝানো হয়েছে? রাবণের পুত্র মেঘনাদকে। অঘারাম বাস করে অজপাড়া গায়, বাক্যটিতে কোন উপসর্গ আছে? এই যে অঘা আছে, অজ আছে, দুইটা কি আছে? বাংলা উপসর্গ আছে। কি আছে? বাংলা দুইটা উপসর্গ। সাহিত্যে খেলা, প্রবন্ধে পেলে, পেলা শব্দ কোন অর্থের বহিঃপ্রকাশ বা কোন অর্থ প্রকাশ করে? ঠিক না, শিল্পীকে, শ্রোতা দর্শকদের দেওয়া পুরস্কার, খেলা, খেলনা। এই যে সাহিত্যে খেলা, প্রবন্ধে পেলা বলতে বোঝায় শিল্পীকে, শ্রোতা বা দর্শকরা যে পুরস্কার বা উপহার দেয় সেটাকে ইঙ্গিত করা হয়। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন প্রভাবতী সম্বোধন? লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? এই যে মাত্র আমরা দেখলাম যেটা অল্প প্রাণ মহাপ্রাণ। ক অল্প প্রাণ, ত অল্প প্রাণ, চ অল্প প্রাণ। তাহলে এই অপশনগুলো আগে থেকেই বাদ দিতে পারতেছি আমরা। তাহলে কি হচ্ছে? খ, ঝ।
এই চার্টটা আমরা মাত্র দেখে আসলাম। এই চার্টটা অবশ্যই আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। চার্ট থেকে আমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? দেখো, জগন্নাথ নিয়ে আগে একবার প্রশ্ন এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা ছিল যে জগন্নাথ শব্দের অর্থ কি। শব্দের অর্থটা একটু জেনে রাখবো। জগন্নাথ বলতে বোঝায় জগতের প্রভু। কি বোঝায়? জগতের প্রভু। অপশন যে এটা ছিল। আর জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জগৎ যোগ নাথ। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু জগন্নাথ রিলেটেড যেহেতু আমাদের এটা একটু জেনে রাখা দরকার। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড ভোগ করেছিলেন? আনন্দময়ীর আগমন, বিদ্রোহী, কাণ্ডে আলী হুঁশিয়ার, অগ্রগতি। কোন কবিতার জন্য? এই আনন্দময়ীর আগমন এই কবিতার জন্য তিনি কি কারাদণ্ড ভোগ করেছিলেন? আমরা নজরুলের বেশ কিছু লেখা একটু দেখার চেষ্টা করি। দেখো, কাব্যগ্রন্থ, বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ কোনগুলোতে আসলে দ্রোহ বা বিদ্রোহ প্রকাশিত হয়েছে? অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থেরই একটা দ্বিতীয় কবিতা কিন্তু তোমাদের বইয়ের বিদ্রোহী কবিতা। আর এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। যে বিষের বাসি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি মনসা, জিঞ্জির সন্ধ্যা, প্রলয় শিখা ইত্যাদি। প্রেম প্রধান কবিতা দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক, শেখ সৌগাত ইত্যাদি। শিশুতোষ কাব্য ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, নির্ঝর, সঞ্চিতা। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রুদ্রমঙ্গল ইত্যাদি। গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। পরবর্তী প্রশ্ন, বারোয়ারি অর্থ কি? সকলের তরে, সর্বজনীন, মঙ্গলজনক, সম্মিলিত পূজা। এটা বিলাসী শব্দটা থেকে নেওয়া হয়েছে। বারোয়ারি বলতে সর্বজনীন। তাহারেই পরে মনে কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত? সংলাপ নির্ভর, শোকগীতি, রূপকধর্মী, প্রতীকধর্মী। সংলাপধর্মী। বারবারই কিন্তু তাহারে পরে মনে নিয়ে আমরা কথা বলেছি। লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাচ ছিল? 5, 7, 11, 14। কত প্যাচ ছিল? 14 প্যাচ ছিল। কত প্যাচ? 14 প্যাচ। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য। সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কে করেছিল? ড্রেক বলেছিল। ড্রেক বলেছিল কি? সে লাহোর থেকে এসেছে অর্থ উপার্জনের জন্য। নিজ গৃহ পথ তাত দেখাও তস করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বিভীষণকে উদ্দেশ্য করে। কাকে? বিভীষণকে। বিভীষণকে। এই যে এখানে তাতো বলতে কাকে বুঝাইছে? বিভীষণ। বিভীষণ। আর এই তস্কর বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? লক্ষণকে। কাকে? লক্ষণকে। আর এই কথাটা বলেছে কে? মেঘনাদ। তাহলে কাকে উদ্দেশ্য করে? বিভীষণকে উদ্দেশ্য করে। আমরা একটু দেখি যে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট কয়টা স্বর্গে বিন্যস্ত? কি 9টি স্বর্গে। আর এর ষষ্ঠ স্বর্গে কি হয়েছিল? লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসীম সাহসী বীর মেঘনাথের। আর এই কবিতাটা কি করা, কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে লেখা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এক কোষ জল, এক কথায় কি হবে? জলদ, গণ্ডূষ, আনন, অন্তঃসলীলা। আমাদের অপরিচিতায় কিন্তু আছে। এক কোষ জল কি বোঝায়? গণ্ডূষ। এক কোষ জল গণ্ডূষ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিরক্ষর শব্দটিতে নির শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিরক্ষর বলতে কি? অক্ষর জ্ঞান নেই যার, বা অক্ষর জ্ঞানের অভাব। তাহলে কি? মন্দ, নিশ্চয়, অভাব, কষ শব্দ কি? অভাব। অভাব। পরবর্তী প্রশ্ন, অজমূর্খ শব্দের অজ কোন ধরনের উপসর্গ? বাংলা, সংস্কৃত, দেশি বিদেশি। অজ কোন ধরনের উপসর্গ? অজ বাংলা উপসর্গ। অজ বাংলা উপসর্গ। গোকুলের ষাঁড় বলতে কি বোঝায়? আদুরে ছেলে, মালিকবিহীন বলদ, গোয়ার স্বেচ্ছাচারী। গোকুলের ষাঁড় কি? স্বেচ্ছাচারী আচরণ। কি আচরণ? স্বেচ্ছাচারী আচরণ। নতুন ধান্যে হবে নবান্ন। বাক্যে ধান্যে কোন কারকে কোন বিভক্তি? তাহলে কোনো কিছু যে উপকরণ যদি বোঝায়, উপকরণ। উপকরণ বোঝাইলে কি বোঝায়? কোন কারক হয়? করণ কারক হয়। কি কারক? করণ কারক। তো নতুন ধান্যে হবে নবান্ন। তাহলে ধান্যে এখানে কি? অধিকরণ না, নিমিত্তার্থ না, অপাদান না, কি হবে? করণে সপ্তমী। যিনি বিদ্যান তিনি। এই যিনি তিনি এটা কোন ধরনের বাক্য? যিনি, তিনি, যা, তা, এগুলো সবসময় কি হয়? কি বাক্য হয়? জটিল বাক্য হয়। কি বাক্য হয়? জটিল বাক্য। বাক্য থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে পরীক্ষায়। তো আশা করি এই বিষয়গুলো যদি তোমরা খুব ভালো করে রিভিশন দাও, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষা খুবই ভালো হবে। আমরা যে তথ্যগুলো দেখলাম, এই রিলেটেড তথ্য তোমরা একটু বেশি করে দেখার চেষ্টা করো। প্রতিটা গল্প, কবিতার পাঠ পরিচিতি শব্দটা ভালো করে পড়া। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই খুব ভালো থাকবা।